আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার সেফটি আওয়ার ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। বরাবর মতো আজকে আপনাদের সাথে আছে মুমনাউর মইনুল, এবং আজকে যে বিষয়বস্তু নিয়ে কথা বলার জন্য আমরা এখানে হাজির হয়েছি সেটা হচ্ছে নকল ওষুধের বিস্তার, জনস্বাস্থ্য বিপর্যয়। দর্শক, আপনারা জানেন আমরা এর আগেও এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অত্যন্ত সম্মানিত অতিথি। ডক্টর আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এবং রেজওয়ানুল হক, ডিরেক্টর নিউজ চ্যানেলস, আপনাকেও স্বাগত জানাচ্ছি আপনার চ্যানেল এবং এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে আমি একটু কয়েকটা কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে দেশে প্রতি বছর 300 থেকে 1500 কোটি টাকার নকল, ভেজাল, নির্মমানের ওষুধ বিক্রি হয়, যা মোট বিক্রির বড় একটি অংশ। এটা ওষুধ প্রশাসন অধিদপ্তর ও কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের হিসেব। ওনারা এই তথ্য বলছেন। এই যে হিসেবটা দিলেন ওনারা, জনপ্রশাসন বা ওষুধ প্রশাসন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন, এই এত বড় অংশ ভেজাল হচ্ছে। আমাদের সাধারণ মানুষ কিন্তু কোনটা ভেজাল কোনটা নকল আমরা আসলে চেনার কোনো সুযোগই নাই। এইটা নিয়ে তো অনেক দিন কথা হচ্ছে, কিন্তু এখন তো নতুন এক সরকার এসছে, নতুন সম্ভাবনা। আমরা এই সময়টাতে আসলে সরকারের কি করণীয়, আপনি নিশ্চয়ই এই বিষয়ে একটু যদি বলতেন। প্রথমত আমাদের এখানে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির যে ফাংশন সেটা বাড়ানো উচিত। এত ঔষধ বাজারে রয়েছে, সবগুলিকে ব্যাচ ওয়াইজ পরীক্ষা করা এটা আসলে কঠিন আমাদের জন্য। সেজন্য আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবটাকে আরও আধুনিকায়ন এবং আরও বড় করা দরকার। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অথবা ওষুধ প্রশাসনের মাধ্যমে নিয়মিত বাজারে যে ওষুধগুলি পাওয়া যায় সেই ওষুধগুলিকে র্যান্ডমলি এনে টেস্ট করে দেখা উচিত যে বাজারে ভেজাল আছে কিনা। আর যারা ভেজাল করেন তাদেরকে যদি পাওয়া যায় তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা দরকার, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া উচিত। ঔষধ ভেজাল হয় তবে বা নকল হয়, তবে সব ঔষধই যে জীবন রক্ষাকারী ওষুধ তা কিন্তু না। ইদানিং প্রচুর বিদেশি ঔষধের প্রতি আমাদের মানুষের একটা আগ্রহ দেখা দিয়েছে, এবং সেখানে দেখা যায় যে চুলের স্বাস্থ্য, রং ফর্সা করা, এইটা একটা ভালো কথা বলছেন। এইসব কারণে প্রচুর ঔষধ আসে যে ওষুধগুলি আসলে বায়োটিন, তারপরে গ্লুটাথিয়ন কিংবা ধরেন সাপ্লিমেন্টস এইভাবে বিক্রি হয় বাজারে। এবং এই ওষুধগুলি বিদেশি ওষুধ হিসাবে বিক্রি করা হয়, যেহেতু প্রচুর দাম দিয়ে বিক্রি করা হয়। আরেকটা বিষয় চালু হয়েছে, সেটা হচ্ছে ডিরেক্ট সেল। কিছু কিছু ওষুধ আছে, এগুলি কিছু কোম্পানি তারা বলেন যে তারা এটা এনেছেন বিদেশ থেকে, এটা তারা ডিরেক্ট সেল করেন। কিছু মানুষের কাছে তারা যান এবং অনেক দামে সেল করেন। বলেন যে এটা যদি আপনি জিভের নিচে দিয়ে খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে, আপনার বয়স দ্রুত যে বুড়িয়ে যাচ্ছেন সেটা হবে না, চুল গজাবে, এরকম নানান কথা বলে তারা সেগুলো এক একটা শিশি কিংবা এক একটি ফাইল তারা অনেক বেশি দামে বিক্রি করে। কিন্তু ডাক্তাররা তো প্রেসক্রিপশন লিখতে পারেন, সে অনুযায়ী পরামর্শ দেন, কিন্তু ওরা কিভাবে বিক্রি করে? প্রেসক্রিপশন ছাড়াই ওষুধগুলো বিক্রি হয়। এরা যেটা করেন সেটা হচ্ছে এই কিছু কোম্পানি ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে, অর্থাৎ আপনার কাছে আসবেন, এসে তিনি বুঝাবেন যে উনি যে জিনিসটা বিক্রি করছেন এটা একটা রিসার্চ ড্রাগ। সেখানে ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না, কারণ তারা ওই বলেন যে আপনি এটা ব্যবহার করে দেখেন একটা, তারপর আপনার ভালো লাগবে। অনেকে এটা ব্যবহার করতে থাকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর বিক্রি হয়, ক্যাম্পেইন হয়। আমি দেখি বিভিন্ন ধরনের ওষুধে, বিশেষ করে হার্বাল এবং আপনি যে ফুড সাপ্লিমেন্টের কথা বললেন, সেগুলি ব্যাপক মানে মার্কেটিংটা আপনার সোশ্যাল মিডিয়াতে হয়ে যাচ্ছে। তো আপনি ডিরেক্টলি তো আপনি কেউ যদি ইন্টারেস্টেড হয় ডিরেক্টলি তো সে কনজিউম মানে বিশেষ করে সাপ্লিমেন্ট। উনি যেটা বললেন যে সাপ্লিমেন্ট শুধু না, এখন ওদের চুলের ভিটামিন, এরপর হচ্ছে ত্বকের চর্চা, সেগুলিও মানে ফেসবুকে ব্যাপকভাবে এটার একটা বিক্রি, মার্কেটিং করা। ফেসবুক, ইউটিউব এইসব জায়গাতে বিক্রি হয়। আর কিছু অসাধু ব্যক্তি এসেছেন, যেমন আমার নাম দিয়ে, তারপরে বিভিন্ন বিখ্যাত চিকিৎসকদের নাম দিয়ে হাড়ের ব্যথার ঔষধ, তারপরে পেটের ঔষধ, এরকম তারা ছাড়ছেন। এআই দিয়ে বিভিন্ন টিভি অনুষ্ঠান থেকে ফিল্ম বা ভিডিও আলাদা করে তারপরে সেইখানে তারা শব্দ বসিয়ে দিচ্ছেন এবং কথা বসিয়ে দিচ্ছেন। এবং এআইকে বললে কিন্তু এআই এখন যে কাউকে দিয়ে কথা বলাতে পারে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেন। তো তারা একটা ভিন্ন ভয়েস আমার কাছাকাছি ব্যবহার করে তারপরে তারা এই কাজটা করছেন। এবং এটা যে কত বড় অন্যায়, এই অন্যায়টা প্রতিরোধ করার জন্য আমাদের
ঔষধ প্রশাসন কিংবা ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো মাথা ব্যথা নেই। এখানে একটা বিষয় খুব সিগনিফিকেন্ট, যে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার একটা প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে করেছে। ওরা বলছে যে শুধু ঢাকা শহরে বিক্রি হওয়া অ্যান্টিবায়োটিকের প্রায় 10%, মানে 10টা ওষুধের মধ্যে একটা হচ্ছে নকল। এটা কতটুকু ঠিক আমি জানি না, এটা ক্লাস্টার হিসেবে তবে করা আর কি। ঔষধ নকল করতে গেলে আপনাকে কিছু যন্ত্রপাতি প্রয়োজন হবে। যেমন ধরেন অ্যান্টিবায়োটিক ব্লিস্টার প্যাকে বিক্রি হয়, অ্যান্টিবায়োটিকের একটা ক্যাপসুল তো থাকে, শেল থাকে। জি, তো ওই যে ক্যাপসুলের শেলটা কিংবা ওই ব্লিস্টার প্যাকটা প্রিন্ট করা, এগুলো কিন্তু খুব সাধারণভাবে করা যায় না। ফলে এগুলি যারা করেন তারা নিশ্চয়ই মেশিনগুলি বসিয়েছেন, এবং মেশিন মেশিনগুলি বসিয়েছেন, তো right, এই মেশিনগুলি তো ছোটোখাটো কোনো মেশিন না, এগুলি বেশ যথেষ্ট শব্দ করে, বিদ্যুৎ ব্যবহার করে, তাই না? তো এইগুলি ব্যবহার করে এইখানে কেউ যদি এগুলো তৈরি করেন, এগুলোর তো একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা উচিত। যেমন ধরেন আমি যদি ব্লিস্টার প্যাকিং করার জন্য একটা যন্ত্র কিনতে চাই অথবা ক্যাপসুলের শেল আনতে চাই বা ব্যবহার করতে চাই, তাহলে এটা তো আমাকে আমদানি করতে হয়। আমাদের এখানে তো আর ওইভাবে আমরা এটা তৈরি করি না। তাহলে এই জিনিসগুলি কারা আমদানি করছেন, কোথায় যাচ্ছে, এটা তো ইজিলি ট্র্যাক করা যায়। এগুলো নকল হতে দেয় আসলে আমাদের সিস্টেম। আমাদের সিস্টেমের মধ্যে ভূত আছে, সেই ভূত এগুলো করতে দেয়, কারণ এগুলোর মাধ্যমে বহু মানুষ আর্থিকভাবে উপকৃত হয়। সাধারণ মানুষের যে ঔষধ বলবো না, এটা স্যালাইন, এসএমসি রোড স্যালাইন, যেটা বহুল প্রচলিত, সহজলভ্য, সব জায়গায় পাওয়া যায়। ডায়রিয়া হলে প্রথমেই, মানে ডিহাইড্রেশনের প্রথম যেটা সাধারণ মানুষের ভরসা, সেটা হচ্ছে ওট স্যালাইন। হুবহু নকল, অনেকগুলো টেলিভিশন করেছে এটা নিউজ, আপনি দেখেছেন, ধরাও পড়েছে। তো উনি যেটা তুষার ভাই একটু বললেন যে আসলে এগুলো তো ছোটোখাটো মেশিন না, এটা অনেক বড় মেশিন, যেটা দেখলাম আমরা টেলিভিশনে। এইটা কিভাবে সম্ভব হচ্ছে? না, নিশ্চয়ই কোনোভাবে ব্যবস্থাপনা কি? কোনোভাবে তারা মেশিন আমদানি করেছে। এবং আমাদের দেশে তো এটাও হয় যে যে কাজের জন্য মেশিনটা আনা, সেই কাজের কথা না বললে অন্য কাজের কথা বললে মেশিন ইম্পোর্ট করা হয়। আর নকলের ব্যাপারে দেখেন, আমাদের যারা নকল করেন তারা এটা কি জীবন রক্ষাকারী কোনো ওষুধ নাকি কি, এত কিছু বিবেচনা তো তারা করেন না। ওর স্যালাইন থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক তো বটে, আরও খুবই জরুরি ওষুধ, সেগুলিও নকল হচ্ছে। তো হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তুষার ভাই যেটা এর আগে বলছিলেন যে মানে আইনশৃঙ্খলা বাহিনীর, রক্ষাকারী বাহিনীর অ্যাকশন বা ব্যবস্থা নেওয়া। আমি তো ধরেন দীর্ঘদিন ধরে নিউজের সাথে কাজ করি। আমি খুব কমই এরকম নিউজ পেয়েছি যে পুলিশ বা র্যাব অভিযান চালিয়ে কিছু নকল ওষুধ জব্দ করেছে। এটা খুবই কালে ভদ্রে হয়। মানে আমি বলতে চাচ্ছি যে যে হারে নকল হয়, যে পরিসংখ্যান আপনি দিলেন, যে হারে নকল হয় সেই তুলনায় ব্যবস্থা নেওয়া হয় না। যে কারণে এটা এনকারেজ হয় তারা যারা নকল করে। সরকারের কি আসলে সক্ষমতা আছে যে আপনার পুরো দেশে এই জিনিসগুলো দেখার বা ধরার বা আপনার পরীক্ষা শুনেন, করার? সরকার চাইলে কিনা সম্ভব, অবশ্যই সক্ষমতা আছে, কিন্তু আপনার এদিকটা নজর আমার মনে হয় বেশি দেওয়া হয় না, নজর কম। আর যদি আপনি নকলও বাদ দেন, আপনি যদি ধরেন, আমি জানি না এটা, তুষার ভাই তো গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও তিনি নিজে একজন ডক্টর। তো এই যে ধরেন একটা সিদ্ধান্ত হয়েছে না সরকারের, যে অ্যান্টিবায়োটিক দেদারসে বিক্রি হইতো আগে, এখনও হয়তো অ্যান্টিবায়োটিক ওষুধটার প্যাকেটের ভিতরে আলাদা করে একটা লাল কালার দিয়ে আপনার লিখে দিতে হবে এটা অ্যান্টিবায়োটিক, যাতে এটার মিসইউজ না হয় বা বিক্রি করার ক্ষেত্রে বা চাওয়ার ক্ষেত্রে মানুষের চিন্তা সুবিধা হয়। সেই জিনিসটা কি প্রপারলি হচ্ছে কিনা আমার সন্দেহ। এটাই আমি আসলে তুষার ভাই, যে আমাদের এই যে কাউন্টারে যে কেউ, ফার্মেসিতে যে কেউ একজন দাঁড়ালো, আমি গেলাম, অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। এটা তো সরকার চেষ্টা করেছে দেখলাম বহুবারই, কিন্তু এটা আসলে মানে বাস্তবিক অর্থে এটা কিভাবে রোধ করার ব্যবস্থা, এটা কি আমি? এটা রোধ করতে গেলে সরকারকে ফার্মেসিগুলিতে তৎপরতা চালাতে হবে। প্রথমত আমাদের ফার্মেসিগুলির অধিকাংশ জায়গাতেই ফার্মাসিস্ট নাই কোনো, অর্থাৎ যিনি ড্রাগটা ডিসপেন্স করেন তিনি ডিপ্লোমা ফার্মাসিস্টও না বা গ্র্যাজুয়েট ফার্মাসিস্টও না। অর্থাৎ ঔষধ তিনি আসলে ওই থেকে চিনেছেন, একটা ওষুধের দোকানে হয়তো চাকরি করতেন অথবা ওষুধের ব্যবসা করতে গিয়ে ওষুধ চিনেছেন, তিনি এগুলা করেন। এবং ফার্মাসিস্ট যেহেতু না, অনেক জায়গাতেই যারা ওষুধের দোকানের মালিক তারাই কিন্তু ঔষধ বিক্রয়ও করেন, চিকিৎসাও দেন। গরিব মানুষ গিয়ে তাকেই মনে করে যে সে ডাক্তার এবং তার কাছ থেকে ওষুধ নেওয়া যায়, এবং সে ওই ফার্মেসিতে হয়তো একটা ডাক্তার বসতেন একজন, তার দেখা দেখি সে দেখে রেখেছে যে কী হলে কী ওষুধ দেয়, তারপর সে নিজেই দিতে শুরু করে।
আমি যখন অনেক ছোট, আমাদের পাড়ায় এরকম এক ডাক্তার ছিল, তার নাম মন্টু ডাক্তার। এই মন্টু ডাক্তার সবসময় ওষুধ লিখতো, এবং কিছু হলেই আমি দেখতাম কম আয়ের মানুষেরা মন্টু ডাক্তারের দেওয়া ওষুধ খেত। তো এটা আসলে আমাদের এখানে চলে এসেছে বহু বছর, কারণ ডাক্তারের স্বল্পতা ছিল। কিন্তু এখন তার সেরকম অবস্থাটা নাই। এবং আমি মনে করি যে সরকারের বিরাট গাফিলতি আছে এইসব জায়গাতে, স্বাস্থ্য বিভাগের এবং ঔষধ নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ঔষধ প্রশাসনের। এই ফার্মেসিগুলির লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত যদি দেখা যায় যে তারা প্রেসক্রিপশন ড্রাগ নিজেদের ইচ্ছা মতো বিক্রি করছেন। দ্বিতীয়ত, প্রেসক্রিপশন ড্রাগের বিক্রির ব্যাপারে প্রেসক্রিপশন একটা ডকুমেন্টেড থাকা উচিত, যে আপনি কার প্রেসক্রিপশনের এগেইনস্টে এই অ্যান্টিবায়োটিকটা বিক্রি করছেন। তো এভাবে আরেকটা বিষয় খেয়াল যেমন করেছেন ধরেন যে প্রত্যেক প্রেসক্রিপশনে কিন্তু ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকতে হয়। তাহলে যে ডাক্তারের প্রেসক্রিপশনটা আসবে তার প্রেসক্রিপশনের এগেইনস্টে লিখতে হবে যে আমি এতগুলি অ্যান্টিবায়োটিক বিক্রি করেছি, এবং তিনি যতগুলি অ্যান্টিবায়োটিক কিনে এনেছেন, ওষুধ কোম্পানি থেকে এনেছেন, সেটার একটা ডেটা মেনটেন করতে হবে, ইনভেন্টরি। তারপরে যে কোনো সময় গিয়ে যদি ওষুধ প্রশাসন বলে যে আপনি গত 6 মাসে আপনার খাতা বের করেন কতগুলো অ্যান্টিবায়োটিক এসেছিল এবং তার এগেইনস্টে কী কী প্রেসক্রিপশন, তাহলে কিন্তু দেখা যায় যে এই লোকটা প্রেসক্রিপশন। এটা কি এই বাস্তবতায় সম্ভব? এই বাস্তবতা খুবই সম্ভব। আপনি যদি তেলের ফিউয়েল কার্ড করে তেল বিক্রি করতে পারেন, তাহলে আপনি অ্যান্টিবায়োটিক কিংবা ঔষধ কেন বিক্রি করতে পারবেন না? ডিজিটাল দুনিয়াতে এটা খুবই সম্ভব। কিন্তু লোকজন তো যাচ্ছে না ডাক্তারের কাছে, লোকজন যাচ্ছে ওই সব লোক। সরকার নিজেও সেরকম ডাক্তার তৈরি করার চেষ্টা করছেন, কোয়াক তৈরি করার চেষ্টা করছেন, যাদেরকে আমরা বলি অতি অল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত লোকজন, যাদেরকে ডাক্তার বা ডাক্তারি করার এক ধরনের লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি এটা যেমন এরকম ঔষধ লেখার ব্যাপারে এমবিবিএস গ্র্যাজুয়েট ডাক্তার ছাড়া অ্যালোপ্যাথিক ওষুধ লেখার কোনো অধিকার কাউকেই দেওয়া উচিত না। কিন্তু এখনো বাংলাদেশে এরকম আছে যে ডিপ্লোমা বা যে যেগুলিকে বলে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে কিছু কিছু ওষুধ লেখার দায়িত্ব সরকার দিয়ে দিয়েছেন। একটা জিনিস বুঝতে হবে, আপনি স্বাস্থ্য রক্ষা করার চেষ্টা করছেন জনগণের, সেই জন্য আপনি যে কাউকে সেখানে পাঠিয়ে দিবেন? আপনি যদি কোনো একটা জায়গায় নিরাপত্তা দিতে চান, যে কারো হাতে বন্দুক দিয়ে দিবেন যে ঠিক আছে বন্দুক নিয়ে আপনি দাঁড়িয়ে যান, ব্যাপারটা কি এরকম না তো। কিন্তু সরকার এই কাজটা করছেন শুধু স্বাস্থ্যের বেলায়, মানুষকে বুঝ দিচ্ছেন, হ্যাঁ তোমার এলাকায় তো স্বাস্থ্য আছে, ডাক্তার আছে, তোমাকে তো ওষুধ দিচ্ছে। মানুষ খুশি মনে গিয়ে ওই ওষুধটা খেয়ে যেটা করছে সেটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। বাংলাদেশে অধিকাংশ অ্যান্টিবায়োটিক এখন কাজ করে না এবং এগুলি অকার্যকর হয়ে গেছে। রাজশাহী হসপিটালে একটা এই যে আপনার গবেষণায় দেখা গেছে, ওরা এই আপনার এনসিইউতে মানে আইসিইউতে আপনার 400 জনের মধ্যে একটা গবেষণা করেছে 6 মাস ব্যাপী। করে দেখা গেল, এই যে নিউজ হয়েছে, করে দেখা গেল যে ওখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখানে না, শুধু সারা বাংলাদেশেই অ্যান্টিবায়োটিকগুলি ঠিকমতো কাজ করছে না। এর কারণ হচ্ছে ইচ্ছামতো অ্যান্টিবায়োটিকের ব্যবহার, আর হচ্ছে অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়ে তারপরে যে কোনো সময় থামিয়ে দেওয়া। অ্যান্টিবায়োটিক এমন একটা ঔষধ যেটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে এবং নির্দিষ্ট সময় ধরে, কোর্স কমপ্লিট, এবং এটার একটা কোর্স কমপ্লিট করতে হয়। সেটা দেখা যায় যেহেতু দাম বেশি, অথবা রোগী 4-5টা ডোজ পড়ার পরে যেহেতু ভালো অনুভব করেন, রোগী আর খায় না, আচ্ছা আমি তো ভালো হয়ে গেছি, কিন্তু উনি সেখানে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি করছেন। এখন ধরেন আমাদের সাধারণ মানুষ কি ওই ফিসের কারণে ওই কোয়াক ডাক্তারের কাছে যাচ্ছে বা ফার্মেসিতে যাচ্ছে? অনেক কারণ আছে। একটা হচ্ছে ফিস সস্তা, ডাক্তারের কাছে যাচ্ছে না, একটা হচ্ছে সস্তা, আরেকটা হচ্ছে এরা যেটা করেন সেটা হচ্ছে অপ্রয়োজনীয় অনেক ওষুধ লিখে দেন এমন ভাবে যে খাওয়ার সাথে সাথে আপনি ভালো অনুভব করবেন, কিন্তু এতে করে যে আপনার ক্ষতি হচ্ছে সেটা তার রোগী বুঝতে পারে না। দেখা যায় যে রোগের জন্য একটা ওষুধ দরকার, ওনারা 3টা ওষুধ লিখে দেন। তো 3টা ওষুধ খাওয়ার পরে রোগী মনে করে বাহ আমার 2 দিনে জ্বর সারিয়ে দিয়েছে, 3 দিনে আমাকে ভালো করে দিয়েছে। কিন্তু এর জন্য যে ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছুদিন পরে যে তার হাঁটু ক্ষয় হয়ে যাবে, কিছুদিন পরে যে তার চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, বা কিছুদিন পরে যে তিনি কানে কম শুনবেন, এইটা তো আর রোগী বোঝে না। বা এই ওষুধগুলি এইভাবে দেওয়ার কারণে যে কিছুদিন পর ওনার শরীরে ওষুধগুলি আর কাজ করবে না, রোগী তো সেটা বোঝে না। রোগী খুশি, অল্প টাকা দিলাম, তাড়াতাড়ি ভালো হলাম, তো সেটা হয়। আরেকটা হচ্ছে এরা অধিকাংশ ক্ষেত্রে ইনজেক্টেবল ব্যবহার করে, তারপরে আইভি দিয়ে দেয়, মানে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে দেয়। এটাকে ওরালি খাওয়া যায়, সেটা হ্যাঁ, ইন্ট্রাভেনাসের প্রতি আমাদের গ্রাম বাংলায় একটা বিরাট ভক্তি আছে। তারা মনে করে যদি আপনাকে ইন্ট্রাভেনাস দেওয়া হয় তাহলে খুব ভালো ওষুধ দেওয়া হচ্ছে। যেমন আমি যখন ছোট ছিলাম, আমি গ্রামে গিয়েছিলাম, আমার মনে আছে তখন আমি ডাক্তারি পড়বো এরকম চিন্তা করছি, তো এইচএসসি পড়ি আর কি। সেই গ্রামে এরকম একজন হাতুড়ে ছিলেন, তিনি কি করলেন, আমারই একজন পরিচিত আত্মীয়কে আমি দেখলাম যে তিনি একটা আইভি ফ্লুইড দিয়ে দিলেন এবং তার মধ্যে ভিটামিন দিয়ে দিলেন। উনি বললেন আমি শক্তি দিচ্ছি, এবং শক্তি দিচ্ছি বলে একটু পরে বললেন যে শক্তিকে একটু বাড়াই দিব। তখন উনি একটা আইভিতে একটা ভিটামিনের অ্যাম্পুল দিয়েছিলেন, ভিটামিন বি কমপ্লেক্স। ওইটা দিয়ে দিলে যেটা হয়, ওই আইভির রংটা বদলে যায়।
রোগী ভিজুয়ালাইজ করতে রোগী পারছে। দেখতে পায় যে বা ওষুধ দিয়েছে অনেক রং হলো, তারপর উনি আরেকটা দিলেন, দিয়ে উনি এটা দিয়ে দিলেন। কিন্তু বিষয়টা কি জানেন, আমি যখন ডাক্তারি পড়তে শুরু করেছি তখন আমি বুঝলাম যে ওই রোগের যে লক্ষণ ছিল সেটা ছিল হার্ট ফেলিওর, মানে ওই রোগীর হার্ট পাম্প করতে পারছে না, তাকে এইভাবে আইভি দিলে হার্ট আরও পাম্প করতে পারবে না, উনি মরে যাবে। কিন্তু ওই রোগী কিন্তু ভাবছে যে আমি সুস্থ হব, এবং ওই আইভি দেওয়া হচ্ছে তাকে, তার ফ্লুইড লোড বাড়িয়ে দেওয়া হচ্ছে, তার শরীরে আরও ফ্লুইড ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেখানে হার্টটা পাম্প করতে পারে না। তো এই কাণ্ডটা উনি আমার চোখের সামনে তো করেছেন, আমি তো ডাক্তার না, তখন বুঝি নাই। কিন্তু যখন আমি ডাক্তারি পড়তে গেছি এই জিনিস হর হামেশা হচ্ছে বাংলাদেশে। এই যে আপনার ধরেন এই যে গ্রামে গঞ্জে যে সাধারণ মানুষ এদের কাছে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে না, ধরেন এটা ফিজের কারণে একমাত্র কারণ না, অন্য কারণেও বাচ্চাদের অ্যাক্সেসটা নাই, এইটা কতদিনে আমাদের শেষ হবে? এই সাধারণ মানুষ ভুগবে কতদিন? এটা সরকার চাইলেই শেষ হতে পারতো, কেননা সরকার যে অতি অল্পে সবকিছু সমাধান করে ফেলবেন বলে ভাবছে আমাদের সরকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আছে, জনগণকে খুশি করার প্রবণতা। অর্থাৎ আপনাকে চিকিৎসাটা দিল না, সেবাটা দিল না, কিন্তু এক ধরনের সিউডো সেবা বা ছদ্ম সেবা দিল। যেমন ধরেন এই যে ওষুধ লিখতে অধিকার দিয়ে কিছু লোককে পাঠিয়ে দিয়েছে, সে কিন্তু রোগই বুঝে না, কিন্তু ওষুধ লিখতে পারে। সাধারণ মানুষ মনে করে এই তো আমি স্বাস্থ্যসেবা পেলাম, তারপরে মনে করেন এই যে আইভি ফ্লুইড দিতে পারছে এবং দিয়ে দিচ্ছে জায়গায় জায়গায়, এবং এরা ছিল গ্রাম ডাক্তার, এদেরকে বলা হতো গ্রাম ডাক্তার ওই সময়। এই যে গ্রাম ডাক্তারের ব্যাপারটা, এটা নাকি এখনকার সরকার আবার চালু করার কথা ভাবছেন, এটা ভয়াবহ কাণ্ড হবে। কিন্তু সরকার এইগুলি বহু বছর ধরে এইভাবেই করে যাচ্ছে, মানুষকে খুশি করার চেষ্টা। আপনি দেখবেন হাসপাতালে উপকরণ নাই সেটা নিয়ে কথা হয় না, কিন্তু হাসপাতালে ডাক্তার নাই সেটা নিয়ে কথা হয়। আর ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার ওখানে বসে থাকলে কি আপনি সুস্থ হবেন? হবেন না। এই জন্য বিভিন্ন জায়গাতে রোগীর মৃত্যু হলে ডাক্তারের উপরে রোগী এবং তার আত্মীয় স্বজন ঝাঁপিয়ে পড়ছে, ভাঙচুর করছে, যেন হাসপাতাল হচ্ছে মানুষকে জীবিত রাখার একটা মেশিন। হাসপাতালে গেলে কিন্তু মানুষ মারা যাবে, কেননা হাসপাতালে মানুষ কখন যায়? যখন সে সবচেয়ে বেশি অসুস্থ। সাধারণ একটা লোককে অসুস্থ হলেই হাসপাতালে চলে যায় না তো। হাসপাতাল মানেই হচ্ছে জটিল রোগের, একবারে পারছে না তখন, যখন পারছে না তখন গিয়েছে, অথবা তার টিউমার হয়েছে, তার কোন একটা এমন কিছু হয়েছে সার্জারি লাগবে, অথবা তার বাচ্চা হবে সিজারিয়ান লাগবে, তখন হাসপাতালে যায়। হাসপাতালে কি মানুষ সাধারণ রোগের জন্য যায় না? কিন্তু সেই রোগীর আত্মীয়রা হাসপাতালে গিয়ে বাঁচলো না কেন রোগী, এই জন্য মারতে শুরু করে। এবং মানুষকে আরেকটা ধারণা দেওয়া হয়েছে যে আইসিইউর মধ্যে রোগী ঢুকলে বেঁচে বের হবে। আইসিইউতে রোগী ঢুকলে সাধারণত মৃত অবস্থায় বের হয়। আইসিইউতে যারা ঢোকেন তারা হচ্ছে সবচেয়ে জটিল অবস্থা, নিজের শরীরকে, নিজের শারীরবৃত্তিক কর্মকাণ্ডকে তারা টিকিয়ে রাখতে পারছেন না, তখন তাদেরকে যন্ত্র লাগিয়ে দেওয়া হয়। তো ওই অবস্থায় যন্ত্র লাগানো হয়েছে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন, কিন্তু মানুষের শরীর তো রেলগাড়ির পার্টস না, আপনি লাগিয়ে দিলেন, ইঞ্জিন চলতে থাকলো। মানুষকে এই ধারণাটা দেওয়া হয়েছে, এবং টিভি, সিনেমা, বিভিন্ন জায়গায় নাটক বানায় যেখানে বলে যে আইসিইউতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা ইচ্ছাকৃতভাবে মৃত রোগীকে বাঁচিয়ে রেখে বিল তোলে। মৃত কোনো বস্তুকে বাঁচিয়ে রাখা যায় না, মৃত বস্তুকে ফ্রিজে রাখলেও বেশি দিন ভালো থাকে না, তাই না? আপনি যে আমরা যে এই মাছ, মাংস, দুধ, ডিম ফ্রিজে রাখি, আজীবন ভালো থাকে না। আর সেখানে সাধারণ মানুষ বিশ্বাস করে যে নল ঢুকিয়ে দিয়ে মানুষকে বেঁচে থাকার অভিনয় করানো যায়। আমাদের 25,000 ধরনের ঔষধ তৈরি করার সক্ষমতা তৈরি হয়েছে আমাদের, এবং আমরা মাত্র 4,000 ওষুধ পরীক্ষা করার সামর্থ্য রয়েছে আমাদের। ঔষধ প্রশাসন এবং প্রশাসন অধিদপ্তরের আপনার একটা প্রতিবেদন বা ওরা একটা পরিসংখ্যান দিয়েছে, আমরা ঔষধ এক্সপোর্ট করি 140টা দেশে। তো এই পরীক্ষাগারের এই অবস্থা কি করব আমরা? এটা তো একটা ভয়ঙ্কর তথ্য যে 25,000 ধরনের ওষুধ হয়, কিন্তু তার মধ্যে সরকারের ক্যাপাসিটি আছে মাত্র, ল্যাব টেস্ট করতে পারে মাত্র 4,000 ধরনের ওষুধ, মানে 21,000 ধরনের ওষুধ। গভর্নমেন্টের যে সুপারভিশন বলি বা রেগুলেটরি পার্ট বলি, সেটা বাদ দিয়ে বাকি 21,000 ওষুধ দেশে এবং বিদেশে যাচ্ছে। আমি জানি না এই যে ল্যাব টেস্ট ছাড়া কি ওষুধ বাইরে যে ওষুধ যায় সেগুলির মধ্যে ল্যাব টেস্ট ছাড়া ওষুধ তারা নেয় কি না, সেটা যায় না। কিন্তু ধরেন আপনার এফডিএ লাগবে, আপনি যদি ইয়েতে পাঠান, ইউএসএ তে পাঠান, বাংলাদেশের অনেকগুলো বড় ওরা নিজেরা ল্যাব টেস্ট করে, ওরা এফডিএ এর সার্টিফিকেট নিতে হবে, ওকে, সবই ওদের সার্টিফিকেট নিতে হবে। কিন্তু দেশের ওষুধগুলো তো কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। তুষার ভাই যেটা বললেন, এইটা কি করে গভর্নমেন্ট অ্যালাউ করে আমি সেটা বুঝতে পারছি না। কারণ ওষুধ কোম্পানিগুলো তো তাদের মতো করে, হ্যাঁ তাদেরও অবশ্য ল্যাব আছে, তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করেই ওষুধ বানান। তারপরেও প্রপার যেগুলি থাকে ওষুধের উপকরণ, আমরা প্যাকেটের গায়ে যেগুলো দেখতে পাই, সেগুলি প্রপারলি দেওয়া হয়েছে কি হয় নাই, সেটার তো একটা সুপারভাইজারি একটা জায়গায় অবশ্যই থাকা উচিত, যেটা ল্যাব টেস্ট আমরা বলছি।
তো সেটা যেটা ডাক্তার তুষার এর আগে বলেছেন যে সরকারের যতখানি সামর্থ্য নাই হয়তো সেই কারণে তারা নকল ওষুধ যেমন ধরার জন্য ড্রাইভ দিতে পারে না, তেমনি একইভাবে হয়তো এখানেও ল্যাব টেস্টের আওতাটা বাড়াতে পারে না। কিন্তু যেখানে ওষুধ বা চিকিৎসা, যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন, আমার তো মনে হয় যে এই জায়গাটাতে আরও বেশি করে নজর দেওয়া উচিত। আমাদের যে এখন নজর তো দিচ্ছে, নজরটা বাজেটের দিচ্ছে এইভাবে আপনি দেখেন যে নজর সরকারের বিভিন্ন প্রশাসন গিয়ে নকল ওষুধ ধরছে, এরপরে নানা খুবই কম। রকমের নকল ওষুধের যে মাত্রার কথা আপনি এর আগে বলেছেন সেই তুলনায় এই অভিযান চালানোর মাত্রা সংখ্যা খুবই কম। আপনিও বললেন, তুষার ভাইও বললেন, কিন্তু সক্ষমতাটা কি সরকারের আছে? সক্ষমতা নাই, সক্ষমতা বাড়ানো দরকার। আপনি দেখেন আমাদের বাজেটের সাইজ এখন কত, হিউজ প্রশ্নটা সেখানেই আসে, হিউজ। বাজেটে কি আমরা কিন্তু এটা সেই দেখেছি ক্ষেত্রে কিনা? বাজেটের যে হিউজ বাজেট এখন স্বাস্থ্য খাতে সর্বকালের, বেড়েছে এবার। হ্যাঁ, তো এবার সবচাইতে সর্ববৃহৎ বাজেট প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে স্বাস্থ্য খাতের অ্যালোকেশনটা কত? নট ওইরকম সিগনিফিক্যান্ট কিছু না। তো এইখানে যদি আপনি বাজেটটা বাড়াইতেন, তাহলে ল্যাব যদি আপনি আরও করতেন, তাহলে হয়তো আপনি আস্তে আস্তে সব ধরনের ওষুধেরই ল্যাব টেস্ট আপনি করতে পারতেন। আমাদের দেশে তো জনসংখ্যার কোনো কমতি নাই, কিন্তু সেই জনসংখ্যাকে যদি আমরা সম্পদে রূপান্তরিত করতে পারতাম, যদি এডুকেট করতে পারতাম তাদেরকে, যদি তাদেরকে কাজে লাগাতে পারতাম, শুধুমাত্র বিদেশ পাঠিয়ে রেমিটেন্স আনার চিন্তা না করে যদি দেশের উন্নয়নও যদি আমরা এদেরকে ব্যবহার করার চেষ্টা করতাম, না, আপনি সঠিক তাহলে কথা সম্ভব ছিল। বলেছেন, কিন্তু আপনার এই যে দীর্ঘ এত বছর আপনি গণমাধ্যমে কাজ করেছেন, আপনার প্রায় 35 বছরের উপরে, এই সময়টার মধ্যে তো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে কিন্তু দেখেন আপনি যে ঢাকা শহরে শুধুমাত্র আমরা ভোক্তা অধিকার বা যাদেরকেই দেখি, বাইরে খুবই কম, এটা তো নজর আমরা পাচ্ছি। তো কিন্তু একটা মানুষ সরকার শুধু ভোক্তা অধিকার দিয়ে বা আপনার নানা রকম প্রশাসন দিয়ে ওদেরকে নজরদারিতে করবে, ধরবে। আমি যে নকল ওষুধটা বানালাম, আমি যে ব্যবসায়ী, তুষার ভাই তো বললেনই ভেঙে, এটা ছোটোখাটো মেশিনে সম্ভব না, বড় মেশিন লাগে। এই মানসিকতাটা চেঞ্জ হলো কি করে? এই ওষুধ তো তার সন্তান খাবে, সে খাবে, তার স্ত্রী খাবে। যারা এই কাজগুলি করে তাদের মধ্যে এই সমস্ত বিবেচনাবোধ কাজ করে বলে মনে হয় না। আপনি জানেন যে ওষুধটা আছে ফলের মধ্যে, খাবারের মধ্যে আমরা ভেজাল দিচ্ছি না? ফল পাকানোর জন্য আমরা কার্বাইড ব্যবহার করছি। তো এই ফল তো কোনো না কোনোভাবে তার আত্মীয় স্বজন ঘরেও যেতে পারে, সেই বিবেচনাবোধ তো আমাদের নাই। আর বিবেচনাবোধের কথা আপনি ডক্টর তুষার একটু আগে বলছিলেন যে ডাক্তারদের কথা বলছিলেন, সব ডাক্তারই যে ভালো সেটাও অবশ্য না, অপচিকিৎসাও তো আছে, কিন্তু মানে রং ট্রিটমেন্ট কিন্তু একেবারে যে হয় না সেটা না, হয়তো 5 to 10% এরকম তো আছেই। তো এই আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা হলো একটা বড় রোগ আমাদের জাতির। আপনি দেখেন এই যে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল ফার্মেসি নিয়ে, ফার্মেসিতে ফার্মাসিস্ট থাকে না কেন, ডাক্তার থাকে না কেন, এই কথা ডাক্তার তুষার বলছিলেন। না, আরেকটা কথা উনি বলেছেন, আমি আপনাকেও বলি যে উনি যেটা বলেছেন যে মানে সরকার একটা ক্ষমতা দিয়েছে ডাক্তারের বাইরে আপনার হেলথ অ্যাসিস্ট্যান্টদেরকে ওষুধ লেখার জন্য। এটা তো ধরেন আমার কাছে মনে হচ্ছে এটা অ্যালার্মিং। এটা আমি যতটুকু জানি, এটা ধরেন কোর্টে নিষ্পত্তি হয়েছে বিষয়টা, তারপর সরকার এটা করতে বাধ্য হয়েছে। এটা এই লেভেলে হয়েছে কাজটা। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি যেটা বলছি, সরকার মাঝে মধ্যে উদ্যোগ নেয়, কিন্তু ভালো উদ্যোগ। যেমন ধরেন ফার্মাসির সমস্যা যেটা, যে প্রেসক্রিপশন ছাড়া আপনি অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধ বিক্রি করতে পারবেন না। তো সেইটা মেনটেন করার জন্যে সরকার মডেল ফার্মেসি পদ্ধতি চালু করেছিল। যেমন বিভিন্ন জায়গায় ঢাকা শহরে ধরেন বিভিন্ন এলাকাতে একটা করে মডেল ফার্মেসি থাকবে। সেই ফার্মেসিতে একজন ফার্মাসিস্ট থাকতে হবে, সেইখানে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি হবে না, এরকম নিয়ম করেছে। এবং বিভিন্ন আপনি ফার্মেসিতে দেখবেন মডেল ফার্মেসি লেখা আছে, যেরকম লেখা থাকে মডেল থানা, মডেল থানা, মডেল মসজিদ। মডেল মসজিদ তো হয়েছে পরে, মডেল থানা, পুলিশের যে থানাগুলি আছে কয়েকটা মডেল থানা আছে। কিন্তু মডেল থানার যে অবস্থা আগের অবস্থার মধ্যে ফিরে গেছে, মডেল ফার্মাসিতেও তাই, নামে মাত্র মডেল, বাস্তবে কিছু নাই। এটার সব একমাত্র আমরা একটা কাজ করি, একটা ইনিশিয়েটিভ নেই, সেটার মনিটরিংটা নাই, এটা ফলো আপটা নাই, যে এই সিস্টেমটা ওয়ার্ক করছে। আপনার কাছে কি মনে হয় কেন এটা নাই? এগেইন ওই যে ভোক্তা অধিকারের কথা আপনি বললেন না, তাদের কি সামর্থ্য আছে যে এত বড় বাজার, আমাদের হাজার হাজার বাজার, লক্ষ লক্ষ বাজার, আমাদের কি ভোক্তা অধিকারের লোকবল কত?
আমরা ওই যে উনি বলছিলেন আমরা সরকারের টেন্ডেন্সি হলো মানুষকে খুশি করার একটা অল্প কিছু কাজ করে আমরা বলার চেষ্টা করি এই দেখেন আমরা একটা ব্যবস্থা নিয়েছি, মানুষ একটু খুশি হয়, একটা ভালো নতুন একটা উদ্যোগ, কিন্তু বাস দুদিন পরে দেখবেন যে আপনি এটা কি যা তা কোনো অবস্থা। নতুন কোনো মডেল দিয়ে একটু চমকিত করা, চমকিত করা মানে মানুষ, এটা কার্যকরীভাবে এটা যদি আপনি এটা ফলো আপ না করেন তাহলে আপনি এটা তো কার্যকরী হবে না, এই ফলো আপ হয় না। তুষার ভাই, উনি যে কথাটা বললেন, এই যে মডেল থানা, মডেল ফার্মেসি, এটাই তো মডেল একটা মানুষকে খুশি করার প্রক্রিয়া, একটা ভাওতা। কেন ভাওতা আমি আপনাকে বলি, বাংলাদেশের মানুষের অধিকার কি, সব জায়গাতে সমানভাবে সে থানার সেবা পাবে, ফার্মেসির সেবা পাবে। এখন আপনি কি করলেন, ধরেন কলাবাগান এলাকায় 2টা মডেল ফার্মেসি দিলেন, তো রায়ের বাজারে তো নাই, রায়ের বাজারের লোকজন সব কলাবাগানে আসবে ওষুধ কিনতে, আর বাকি জায়গাগুলি সেখানে তো এটা নাই। তো একটা আদর্শ ফার্স্ট বয় আছে, মনে করেন পাড়ায় একটা ফার্স্ট বয় থাকে, তো ফার্স্ট বয়কে দেখে কাজ কি হয় না, ফার্স্ট বয়কে দেখে কি বাকি সবাই ভালো নম্বর পেয়ে যাবে? ফার্স্ট বয় যেভাবে পড়াশোনা করে ওটা দেখলেই কি অন্যরা ভালো ছাত্র হয়ে যাবে? কোনো কোনো বিষয় রয়েছে যেটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সারা দুনিয়াতে, আদর্শ আছে, এই আদর্শ জিনিসটা না করলে পরে ওইটা হবেই না। যেমন ধরেন একটা গাড়ি, একটা গাড়ির মধ্যে 4টা চাকা আনলে 3টা চাকা লাগে, তো 3 চাকার গাড়িকে আমরা আবার গাড়ি বলি না, ওটাকে আমরা বলি রিক্সা অথবা ট্রাইক, আবার 2 চাকারটাকে বলি বাইক। কার হইতে গেলে আপনার 4টা চাকা লাগবে। এখন আপনি জোরপূর্বক বলবেন যে এটা 3 চাকা কিন্তু এটা গাড়ি, তো এটা তো হবে না। আবার একটা 4 চাকার গাড়ি এনে বলে দিলেন যে এই যে একটা গাড়ি আছে, তোমরা বাকিরাও এটার দেখা দেখি কিন্তু 4 চাকা হয়ে যাও। তো ব্যাপারটা কি হচ্ছে দেখেন, ফার্মেসি করতে গেলে ওখানে কি থাকতে হবে, এইটার তো একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, অতএব আপনাকে এটা করতেই হবে। আদর্শ একটা বানিয়ে দিলে লাভ কি? সবগুলোরই আদর্শ হওয়ার কথা, কারণ আদর্শ একটাই। কাপ হইতে গেলে এটার একটা ধরার জায়গা থাকতে হবে। আর আপনি একটা কাপের মধ্যে ধরার জায়গা দিয়ে বললেন ঠিক আছে এই যে আদর্শ কাপ, এটা করে তো কোনো লাভ নাই। যেটা করা দরকার ছিল সরকারের, সেটা হচ্ছে সব জায়গাতে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফার্মেসি তৈরি করার জন্য যা প্রয়োজন সেটা মানে প্রযুক্ত করা দরকার ছিল। যেমন আমি আপনাকে কথা বলি, ফ্রিজে ওষুধ রাখে, নিয়ম হচ্ছে আপনি ফ্রিজে ওষুধ রাখলে ওই ফ্রিজের টেম্পারেচার কত ওইটা দেখার মতো একটা ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আমাদের এখানে অধিকাংশ ফার্মেসিতে যে ফ্রিজের মধ্যে ওষুধ রাখে সেটা টেম্পারেচার দেখার কোনো সিস্টেম নাই। তাহলে এটার উপরে একটা ওই টেম্পারেচার দেখার জন্য একটা থার্মোমিটার জাতীয় জিনিস থাকবে, যেটা দেখলে পরে বোঝা যাবে ফ্রিজের টেম্পারেচার কত। সেটাকে নির্দিষ্ট করতে পেরেছে সরকার এখনো পর্যন্ত? যেসব ঔষধগুলিকে বহন করতে হয় নির্দিষ্ট তাপমাত্রায়, সেইগুলিকে নির্দিষ্ট তাপমাত্রায় বহন করা হচ্ছে কিনা। আপনার সাথে আমার অনেকগুলো পয়েন্টে কথা আছে, আমি একটু বলি। ঢাকা টাইমসের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা শহরে 93% ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার। এটা ক্লাস্টার, ধরেন ঢাকা শহরে এটা পাবে, হ্যাঁ না এটা কিন্তু পাবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ পালিয়ে যে সে সেটা বিক্রি করে ব্যাপারটা তা নয়। রোগী সাধারণত এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। রোগী সাধারণত মেয়াদ দেখে ওষুধ কিনে, অথবা বাড়িতে গিয়ে যদি বাড়িতে গিয়ে ধরেন ঢাকা শহরের বাইরে যারা না, ঢাকা শহরের বাইরে একেবারে অশিক্ষিত হলো অন্য কথা, বাট সাধারণত রোগী মেয়াদ দেখে ওষুধ কিনে, এবং মেয়াদ কিন্তু ওষুধের প্যাকেটের গায়ে শোধে না, ভেতরেও লেখা থাকে। আমি যদি একটু বলি, মেয়াদ উত্তীর্ণ যদি হয় রোগী ওটা দেখতে পেলে আবার ফেরত দেয়। কিন্তু যে কোনো ঔষধ মানে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ তার শেলফে থাকবে, কারণ সে তো এটা রাখার জন্য আলাদা একটা গুদাম, আমাকে বললো আবার শেষ করতে দেন, তার সে তো আলাদা গুদাম তৈরি করে নাই, সে ওইটা বিক্রি করে কিনা ওইটা দেখতে হবে, তাকে বিক্রয়রত অবস্থায় ধরতে হবে। আপনি গুদামের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাবেন না তো কি পাবেন? ওকে ওষুধগুলো নিয়ে রাস্তা ফেলে দিয়ে আসবে, তা তো করবে না। ওইটা করলে তো পানির মধ্যে যাবে। ওই যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওইটা একটা নির্দিষ্ট সময় মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাই বলে ওই অ্যান্টিবায়োটিক কিন্তু পরিপূর্ণ কার্যকারিতা হারায় নাই। ও যদি এটাকে পানিতে নিয়ে ফেলে দিয়ে আসে, ওটা মাছে খাবে, মাছে খেলে ওটা আপনার পেটের মধ্যে ঢুকবে। ঔষধ কিভাবে রাখতে হবে এবং কিভাবে ফেলতে হবে এটার নিয়ম আছে, ব্যবস্থাপনা আছে। অতএব আমাদের ভোক্তা অধিকার বা কেউ গিয়ে যখন বলে এই তোমার শেলফের মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে, মানেই কিন্তু সেটা বেচে না। ভোক্তা অধিকারেরও তো এই বিষয়ে একটা আমাদের ভোক্তা অধিকার হচ্ছে সবচেয়ে একটা মানে কি বলবো একটা হাস্যকর প্রতিষ্ঠান। আমাদের ভোক্তা অধিকারকে ভোক্তাদের অধিকার রাখে নাকি? মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি কি আলাদা করে সংরক্ষণ করা যায় না? আলাদা করে, এবং তারা ঘোষণা দেবে যে এগুলো সব মেয়াদ উত্তীর্ণ। না, ঘোষণা দেওয়ার তো কিছু নাই। মেয়াদ উত্তীর্ণ ওষুধ তারা যেটা করে, তারা আবার ওষুধ কোম্পানির কাছে ফেরত দিয়ে দেয়। অধিকাংশ ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলি ওষুধ কোম্পানির কাছে ফেরত দিতে হয়। এখন ওষুধ কোম্পানির কাছে ফেরত দিতে গেলে কি হয় জানেন? একই ওষুধ বিভিন্ন ওষুধ কোম্পানির আলাদা আলাদা প্যাকেটে আলাদা আলাদা নামে আছে। সে যদি ওগুলোকে এক জায়গায় নিয়ে যায় তাহলে তার যেটা প্রবলেম হয়, তাকে ম্যানেজমেন্টের জন্য ওইখানে আরো একটা লোক রাখতে হয়, এবং সে যেটা করে যে তাহলে ওগুলা বেছে বেছে তো তখন আবার আলাদা করতে হবে।
এই জন্য সে যেটা করে শেলফে যে অবস্থায় থাকে ওই অবস্থায় পিছনের দিকে পাঠিয়ে দেয়। তাহলে হিসেবে সেইটা তার লোকেরা বের করে না। সামনের দিকে যে ওষুধগুলো থাকে ওগুলা মেয়াদ সহ থাকে, আর পিছনের দিকে যেগুলো থাকে ওগুলা যখন ওষুধ কোম্পানির লোক আসে তাকে সে বের করে দিয়ে দেয়। অধিকাংশ ঔষধ মানে এই প্রতিষ্ঠান এটাই করে। কেন করে? কারণ ফার্মেসির ভাড়া অনেক। যে জায়গাটার মধ্যে সে ফার্মেসি তৈরি করেছে আর একটা গুদাম তৈরি করেছে, সে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার জন্য একটা গুদাম তৈরি করবে অথবা ওইখানে রাখবে, এই ব্যাপারটা আসলে আমাদের আর্থিক কারণেই করা সম্ভব হয় না। ব্যবসায়ীদের স্বার্থ আপনাকে দেখতে হবে। প্রবলেমটা কোথায় জানেন? এটা যে একটা সায়েন্স, এটা সরকার স্বীকার করে না, ভোক্তা অধিকার স্বীকার করে না, এইটা যে অন্যান্য ব্যবসার মতো না সেটা স্বীকার করে না। ডাক্তারি যে একটা প্রফেশনাল জব এটা স্বীকার করে না। ডাক্তার ভুল চিকিৎসা করে, এটা হয়ে গেছে একটা বড় ব্যাপার, ঠিক আছে? কিন্তু প্রবলেমটা কোথায়? সব ডাক্তার ভুল চিকিৎসা করে না। ডাক্তারের ভুল চিকিৎসা যদি হয়, সেই ভুল চিকিৎসা ধরার জন্য যে বডি, সেই বডিটা যথেষ্ট পরিমাণে সক্ষম। বিএমডিসি নামে একটা সংগঠন আছে বাংলাদেশে, এটা সরকারি একটা সংগঠন। তাদের কাজ হচ্ছে ডাক্তারদের সম্পর্কে অভিযোগ আসলে তদন্ত করে ডাক্তার ভুল করেছে কিনা এটা দেখা। কারণ ডাক্তারের ভুল ডাক্তার ধরতে পারবে, ডাক্তারি তো একটা খুবই স্পেশালাইজ সাবজেক্ট। আরেকটা ডাক্তার বলতে পারবে যে উনি ভুল করেছে, কিন্তু ওই বিএমডিসিতে যথেষ্ট পরিমাণে লোকবল আছে। এবং আপনি কি জানেন বিএমডিসিতে এই যে একটু আগে কথা হচ্ছিল না যে কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে কে প্রেসক্রিপশন লিখতে পারবে বা পারবে না, বা কে কতদিন লিখতে পারবে। কোর্টের কি এটা দেওয়ার কথা? কোর্টের এটা দেওয়ার কথাই না। এই ধরনের কাজ কোর্ট পর্যন্ত যাওয়ারই কথা না। কেন যাওয়ার কথা না? কোথায় যাবে? যেমন আমি আপনাকে বলি, বাংলাদেশে গাড়ি ডাইন দিকে চলবে না বাম দিকে চলবে, এটা কি কোর্টের সিদ্ধান্ত নিয়ে চলছে? না, এটা তো চলছে না। এই নিয়মই আছে। আমরা নিয়ম করেছি যে বাংলাদেশে গাড়ি চলবে রাইট হ্যান্ড ড্রাইভ, গাড়ির স্টিয়ারিং থাকবে গাড়ির ডান দিকে, তাই না? এবং গাড়ির চলতে গেলে গাড়ি এইভাবে চলবে, এইভাবে চলবে না। এটা একটা নিয়ম আছে। নিয়ম আছে বলে এটা এখানে আছে। কেউ যদি বাম দিকে চালাতে শুরু করে তাহলে তারও একটা, বাম দিকে স্টিয়ারিং গেলে তারও একটা নিয়ম আছে। তো এই যে নিয়মগুলি আছে এগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ নিয়ম। স্বতঃসিদ্ধ নিয়ম কি আপনি কোর্টে যাবেন? সূর্য পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে ওঠে? আমি আজকে এই বিতর্কে যাচ্ছি মানে না। এইটার জন্য কি আপনি কোর্টে যাবেন? কিন্তু বাংলাদেশে এটা যাওয়া যায়। আপনি জানেন নামের আগে কে ডাক্তার লিখতে পারবে এবং পারবে না এটা কোর্টে গিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। নামের আগে কে ডাক্তার লিখতে পারবে কি পারবে না এটা সরকার একটা নির্ধারিত আদেশ দিয়ে শেষ করে দিতে পারেন। এটা তো কোনো অধিকারের বস্তু না যে আমার ইচ্ছা হইলো আমি ডাক্তার লিখলাম, আপনার ইচ্ছা হইলো আপনি লিখলেন। এটার তো একটা যোগ্যতা আছে। সেই যোগ্যতা যেখানে কাগজে নির্ধারিত করা আছে যে কে ডাক্তার লিখতে পারবে এবং পারবে না, তাহলে এটার জন্য কি আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারবেন? কিন্তু করা যায়। এবং যাব কোথায়? সেই রকম বডি কি আছে? নির্বাহী বহু সিদ্ধান্ত আছে যেটার জন্য কোর্টে যেতে হয় না। যেমন ধরেন আপনি মুখ দিয়ে খাবেন নাকি কানের ফুটো দিয়ে খাবেন, এইটা কি কোর্টের কাছে সিদ্ধান্ত নিয়ে আপনি করবেন না তো, এটা আমরা জানি। এরকম স্বতঃসিদ্ধ নিয়ে, হ্যাঁ, কমন সেন্স, যেখানে কমন সেন্স অ্যাপ্লাই করা যায় সেটার জন্য লোকে কোর্টে যাচ্ছে। মানুষ 5 বছর পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়েছে এবং তারপরে সে একটা লাইসেন্স নিয়েছে বিএমডিসির কাছ থেকে, তারপরে সে নামের আগে ডাক্তার লেখে। যে কোনো লোক যে কোনো প্রতিষ্ঠান থেকে বের হয়ে ডাক্তার লিখতে পারছে। আমি আপনাকে একটা তথ্য দিই, উত্তরাতে একটা প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানের নাম ছিল কম্বাইন্ড মেডিকেল কাউন্সিল। তারা একই সাথে লাইসেন্স ইস্যু করতে অ্যালোপ্যাথির ডাক্তার, কবিরাজ, হেকিম, হোমিওপ্যাথি সব। এবং এভিডেন্স বেসড মেডিসিন যেখানে আমরা ব্যবহার করব সেখানে যে মেডিসিনের এভিডেন্স নাই, যার মান নিয়ন্ত্রণ করা যায় না, সেরকম মেডিসিনকে আপনি সরাসরি অ্যালোপ্যাথিক চিকিৎসা যেখানে দেন সেখানে দিয়ে দিয়েছেন। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, গত সরকারের সময় মানে শেখ হাসিনার সরকারের সময় একটা নিয়ম করা হয়েছে যে অল্টারনেটিভ মেডিসিন সরকার প্রমোট করবে। খুব ভালো কথা করবে, কিন্তু সেটাকে আপনি থানা হেলথ কমপ্লেক্সের মধ্যে করবেন? ওইখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ার জন্য আপনি ডাক্তারদেরকে রেখেছেন। রোগী ওইখানে গিয়ে ডক্টর শপিং করবে যে আমি আপনার কাছে গেলাম না, আমি আয়ুর্বেদ ডাক্তারের কাছে একটু ঘুরে আসি। আচ্ছা, আমাদের একটা শেষ, আপনি আলাদা আয়ুর্বেদিক হাসপাতাল করে দেন, সেই আয়ুর্বেদিক হাসপাতাল সব থানাতে একটা করে হইতে পারে, মানুষ তাহলে পছন্দ করুক। তুষার ভাই, আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি। আমার শেষ প্রশ্ন একটা ছিল, আমি আপনার কাছে আসছি। সেটা হচ্ছে একটা বিষয় দেখেন, হামের একটা ভয়াবহ ছিল, এখন ডেঙ্গু চলে আসছে, দুটো সাইমultaneously চলতেছে। আমি শুধু স্পেসিফিক একটা প্রশ্ন আপনার কাছে করি, সেটা হচ্ছে যে এই যে গত সরকার, এই আপনার ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওনাদের যে অব্যবস্থাপনার কারণে হামটা এখন পর্যন্ত কিন্তু প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এই সরকারের একটা জিনিস বুঝলাম না, এই দায়টা ওনারা নিচ্ছেন কেন? এটা কন্টিনিউ করছে কিভাবে? সরকার তো হামের দায় নেন নাই। এই যে হাম যে মানুষ মারা যাচ্ছে, হামে মানুষ মারা যাচ্ছে, কিন্তু হামের মৃত্যুর দায় সরকার নেন নাই। হামের টিকাজনিত যে জটিলতা হয়েছে সেটা বরং সরকার ভালো করে তদন্ত করতে পারতেন, দোষী লোকদেরকে চিহ্নিত করতে পারতেন। সরকার সেটা পরিষ্কারভাবে করেন নাই। আগে সরকারের দায় ওনারা নিচ্ছেন না, দায় নেন নাই। ওনারা তো রোগী আসলে চিকিৎসা চলবেই, হাসপাতাল তো চলছে, রোগী আসবে, চিকিৎসা চলবে। কেন হাম হয়েছে সেই দায় তো তারা নেবেন না, তারা তো আর সেই সময় টিকাদানের সাথে যুক্ত ছিলেন না।
না, ফলে- কিন্তু এটার সঙ্গে ফলে এই দায়িত্ব এই সরকার এটার জন্য নেবে না। যারা রেসপন্সিবল তাদের কি কোনো শাস্তি হবে উচিত? সেটার জন্য তদন্ত এই করা সরকার দরকার কি- ছিল, আমি তো সেটাই হ্যাঁ, বললাম যে তদন্ত- সেই সরকার তো- বলছে তাদের তদন্ত করবে কোনো না। ইনিশিয়েটিভ সেই তদন্ত এই সরকার করেন নাই, সেটা করা দরকার ছিল, সেটা তারা করেন নাই। কিন্তু আপনি দেখেন ঢাকা শহর সহ সারা বাংলাদেশে হোমিওপ্যাথি প্র্যাকটিস হয়, সেই হোমিওপ্যাথ যারা, তারাও কি প্রকৃত অর্থে রেজিস্টার্ড হোমিওপ্যাথ গ্র্যাজুয়েট তারা, নাকি একটা বাক্স নিলে হোমিওপ্যাথি বাক্স চিকিৎসা নিয়ে করবে? বসে আছেন। হোমিওপ্যাথির ঔষধ ফেসবুকে বিক্রি হয়, আপনি কি এটা করতে পারেন? আপনি পারেন না, কিন্তু ফেসবুকে হোমিওপ্যাথি ওষুধ বিক্রি হচ্ছে এবং সেটা ভালোভাবে বিক্রি হচ্ছে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। রাজা ভাই, আপনার সাথে আর কথা হলো কম, তুষার ভাইয়ের সাথে কথা হলো যেহেতু ওষুধপত্র নিয়ে স্বাভাবিক, উনি কথাবার্তা। ডাক্তার মানুষ, উনি তো বেশি বলবেন। আমরা বাণিজ্য করি, বাণিজ্যটা আমাদের অনেক বড় বাণিজ্য, ঔষধের বাণিজ্য। আমরা বাইরে 140টা দেশে এক্সপোর্ট করি। এই যে আপনার একটা মানে নিউজ টিউজে আসতেছে যে আমরা নকল ওষুধ করছি, এটা তো আমাদের বড় একটা প্রভাব ফেলতে পারে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ওষুধ শিল্পে মানে খুবই বড় ধরনের অগ্রগতি করেছে। আমরা তো একসময় বিদেশি ওষুধের উপর অনেকখানি নির্ভরশীল ছিলাম। তো সেই জায়গা থেকে বাংলাদেশে ওষুধ কোম্পানি হয়েছে এবং সেই ওষুধ অনেক ভালো ভালো কোম্পানি হয়েছে, সুনাম যাদের আছে তারা। এবং আপনি তো বলছেন 140টা দেশে আমরা এক্সপোর্ট করছি, তার মানে সেই দেশের তারা স্ট্যান্ডার্ডটা মেনটেন করেই তো আমরা করতে পারছি। অবশ্যই সেটা standard। কিন্তু এটা অনেক বড় ধরনের একটা অগ্রগতি আমাদের। কিন্তু এখন নকল ওষুধের যে হারে নকল হচ্ছে ওষুধ, এরকম যদি চলতে থাকে তাহলে তো ডেফিনেটলি এই আপনার এই এক্সপোর্টের ক্ষেত্রে তো আমরা বড় নকল ধরনের ওষুধ পাঠাচ্ছি না, কিন্তু এই যে পাঠাচ্ছি না, নকলটা কিন্তু হচ্ছে, বাংলাদেশের ওষুধের যদি নকল এভাবে হতে থাকে তাহলে যারা বায়ার, যারা কিনছেন আমাদের ওষুধ, তাদের একটা তাদের মধ্যে একটা ভুল বিভ্রান্তি তৈরি হতে পারে বাংলাদেশের ওষুধের কোয়ালিটি সম্পর্কে। তো আজকের এটা মতো খুবই ভয়ানক, আমার মনে হয় যে এটা খুবই সিরিয়াস। আজকের মতো আমি একটু এখানেই যুক্ত করতে রাখি। চাই। ধন্যবাদ আপনাকে। জি, কিন্তু এখানে আমি একটু আসলে যুক্ত করতে চাই, একদম 30 আমরা যে রপ্তানি করি সেই ঔষধ আসলে কোনোদিনই নকল ওষুধ না, রপ্তানি সেটা করা নকল সম্ভব হচ্ছে না। না, কেন না, আমরা- নকল হচ্ছে না। রপ্তানি করতে গেলে যেটা তারা করেন বিভিন্ন দেশে, তাদের স্ট্রিক্ট পলিসি আছে, সেই পলিসি কনফার্ম না হওয়া পর্যন্ত একটা ঔষধ তাদের বর্ডার ক্রস করবে না। ইমেজ ক্রাইসিস হতে পারে একটা। ফলে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে তারা জানেন যে তারা আসল ওষুধটাই পাচ্ছেন, ফলে আমাদের বাজারে নকল আছে কি নাই এটা নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নাই। প্রভাব পড়বে কিনা জিনিসটা। না, প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। আমাদের এখানে 140টা দেশে আমরা ওষুধ রপ্তানি করি, কিন্তু এই ওষুধ রপ্তানি করে ধরেন হাতে গোনা 8 থেকে 10টা বা 12টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এবং তারা এটা তাদের স্ব উদ্যোগে করে। এটা কিন্তু এরকম না যে আমরা খুব ওষুধ রপ্তানি করার জন্য আমরা কোনো রাষ্ট্রীয় উদ্যোগ বা কোনো প্রণোদনা, ব্যাপারটা এরকম না, কিন্তু তারা নিজেরা করে। এবং আপনি জেনে অবাক হবেন যে আমাদের এখানে একটি বৃহৎ বৃহৎ ওষুধ কোম্পানি আছে, তাদের বিদেশে কারখানা আছে। তারা বিদেশে তাদের ব্র্যান্ড নেমে ওষুধ তৈরি করার জন্য আফ্রিকাতে ওষুধ কারখানা করেছেন এবং করে তারা ওইখান থেকে ওইখানে রপ্তানি করছেন। তো এই যে ঘটনাটা ঘটছে, এটা আসলে একটা টেকনোলজি, ঔষধ শিল্প একটা টেকনোলজি, এবং এই টেকনোলজিতে আমরা কিন্তু ওষুধের কাঁচামাল বানাই না, যে কাঁচামাল বানিয়ে আমরা ইম্পোর্ট করি। আমরা কাঁচামাল ইম্পোর্ট করে এটাকে আসলে তবে প্রক্রিয়াজাত করি। মাত্র 20 সেকেন্ডে আপনি শেষ করবেন। ফলে মুশকিলটা কোথায়? আমরা কি করি? আমরা উৎকৃষ্ট কাঁচামাল এনে উৎকৃষ্ট ওষুধ বানিয়ে আবার ওদের দেশে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের ওষুধ কিন্তু 140টা দেশে গেলেও ইউরোপের বহু দেশে যায় না এবং আমেরিকাতে যায় না। আমেরিকাতে যাবে ওই এফডিএ কিছু কিছু জায়গাতে যায়। এটা হচ্ছে শুধুমাত্র সেইগুলি যেগুলি হচ্ছে এফডিএ এর অ্যাপ্রুভাল প্রাপ্ত, approval, হ্যাঁ। এবং এটা আলাদাভাবে নিতে হয়। এখন মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে আমাদের লোকালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেজাল ওষুধ খেয়ে। কারণ আমাদের এখানে এটা মনে রাখতে হবে, আমেরিকাতে 30-35 কোটি লোক, আমাদের এখানে কিন্তু 20 কোটি লোক। আমেরিকার অর্ধেক বাজার আমাদের এখানে। আমাদের ওষুধের চাহিদা অনেক বেশি, কারণ আমাদের এখানে মানুষের পুষ্টিহীনতা আছে, এই যে মানুষ টিকা পায় না, ফলে তাদের ওষুধের চাহিদা অনেক বেশি। আমাদের এখানে নকল করলে, ভেজাল করলে, এই ওষুধ সহজে বিক্রি করে এইখানেই প্রফিট করা যায়। ধন্যবাদ তুষার সেই ভাই। কারণে আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা শেষ অনেক করতে হচ্ছে। অনেক গভীরভাবে মানে ঢেলে সাজাতে হবে। আমি আপনাকে আর একটা ইনফো দিয়ে অনুষ্ঠানটা শেষ করি। আমাদের এই বিএমডিসিতে লয়ার আছে, স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন সময় কোর্টে যায়, এবং এই লয়ারগুলি কি হয়, সবসময় সরকারের মদতপুষ্ট কিছু লয়ার ওইখানে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হন, এবং দেখা যায় ওই এক লয়ার সরকারে মনে করেন 50টা 60টা 70টা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করছে। সরকারের আগে নিয়ম করা উচিত যে কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে 5টার বেশি প্রতিষ্ঠানের বেশি কোনো ল ফার্ম এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। আমি নাম বলতে চাই না, এমন একজন আমাদের বিএনবিসির লয়ার ছিলেন, উনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের লয়ার, প্রথম আলো থেকে শুরু করে এমন কোনো প্রতিষ্ঠান নাই সেটা নাই, এবং তাকে এখন খুঁজে পাওয়া যায় না, কারণ সে হয়ে গেছে দোষর। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। রাজা ভাই ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন।